আজকে আমরা ক্লাস 10-এর যে কবিতাটা পড়ব, তোমরা সবাই দেখতে পাচ্ছ কবিতাটার নাম অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। তো প্রথমেই আমরা একটু জেনে নেব চট করে যে একটা কবিতা থেকে আমাদের কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটা থেকে আমাদের 4 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন, যেটা এসএ কিউ অর্থাৎ কম বেশি 20 শব্দে উত্তর, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর ব্রড কোয়েশ্চেন বা রচনাধর্মী যে প্রশ্ন, এসএ টাইপ যে কোয়েশ্চেন্স। এবার এমসিকিউ আর এসএ কিউ সবগুলোই তোমাদের 1-1 নম্বর করে থাকবে, যেগুলোতে ফুল মার্কস তোলা খুব সহজ, যার জন্য তোমাকে টেক্সটটা খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে ফার্স্ট অফ অল। এবারে হচ্ছে যে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক একটার মার্কস থাকবে 3, একটা ফ্ল্যাট 3 মার্কসে থাকলো, বা 1+1+1, 2+1 এরকম ভেঙে ভেঙেও থাকলো। ব্রড কোয়েশ্চেন্সের ক্ষেত্রে বলার, সেখানে এক একটার মার্কস থাকছে 5, ফ্ল্যাট 5 মার্কসের একটা পেলে, বা ধরো তুমি 1+4 এরকমভাবে পেলে, 2+3 এরকমভাবে ভেঙে ভেঙেও পেলে। যদি ঠিক মতো পড়ো এমসিকিউ এসএকিউতে ফুল মার্কস তোলাটা খুব সহজ, একটু আগেই বললাম। এমনকি অতি সংক্ষিপ্ত ছাড়াও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেখানেও তুমি যদি উৎস ঠিক মতো লেখো, বানান ভুল না করো এবং ঠিক ঠিক তথ্য টু দ্য পয়েন্টে আনসার করো, সেখানেও ফুল মার্কস তোমার কিন্তু বাঁধা। এখনকার দিনে এরকমই সিস্টেম হয়ে গেছে। আর ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রেও আমি বলতে পারি যে ধরো তাৎপর্যমূলক যেহেতু, বা অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো, এই ধরনের কোয়েশ্চেনগুলো যেহেতু একটু ভাষার ওপর দখল থাকা দরকার হয়, একটু গুছিয়ে লেখার দরকার হয়, সেইগুলোকে বাদ দিয়ে বাদবাকি উৎস, তথ্য, বানান ভুল করছো না, সেরকম হলে 5-এ 4.5 তুমি অনায়াসে পেয়ে যাবে। আর যদি একটু ভাষা দিয়ে গুছিয়ে, যা আমরা চাইছি, এক্সামিনাররা যা চাইছি সেরকমভাবে যদি লিখতে পারো, 515। এখনকার দিনে কিন্তু এরকমই সিস্টেম হয়ে গেছে, কাজেই ভয় পাবার কিছু নেই। সেই জন্যেই যেভাবে পড়াচ্ছি সেভাবে ফলো করো ভিডিওগুলো, হাতে পেন্সিল রাখো, কারণ কোন কোন জায়গা আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, কোত্থেকে কী ধরনের ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে পড়াতে পড়াতেই কিন্তু আমার আলোচনা চলতে থাকবে। অস্ত্রের বিরুদ্ধে গান, টিকমার্ক করে দিলাম। জয় গোস্বামী। আগেই কবি পরিচিতি অংশটা দেখে নিতে হবে, কারণ যে কোনো সাহিত্য যখন তুমি পড়ছো, সে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যাই হোক না কেন, সেটা যিনি লিখেছেন তার সম্পর্কে কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশন আমাদের দরকার। কোন পরিপ্রেক্ষিতে তিনি এটা লিখছেন সেটাও জানা দরকার। তার অন্যান্য কিছু রচনা, সেটা গল্প সংকলন হতে পারে, উপন্যাস বা কবিতা, যাই হোক না কেন, সেইগুলো একটু জেনে রাখা দরকার। কারণ তা নয়তো কবির যে ভাবনা, তার চেতনা, সেটাকে না বুঝলে কবিতাটাকে কিন্তু বোঝা যায় না, কেমন? তো সেই জন্যেই জয় গোস্বামী। জয় গোস্বামী সম্পর্কে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে তার জন্ম 1954 সালে কলকাতায়। বাংলা সাহিত্যের একজন অন্যতম খ্যাতনামা কবি। এবার তার উল্লেখযোগ্য কবিতার বই অর্থাৎ কাব্যগ্রন্থগুলোর মধ্যে কি কি রয়েছে, আমি কবিতার বই আন্ডারলাইন করলাম। এবার টিকমার্ক করতে করতে যাব কাব্যগ্রন্থগুলোর নাম: প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউ পাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাত শিবির, গরাদ গরাদ প্রভৃতি। তাহলে এইগুলো দরকার কেন? ধরো এইখান থেকেই তোমাকে একটা এমসিকিউ দিল, জয় গোস্বামীর লেখা একটি কাব্যগ্রন্থের নাম, 4টে দিয়ে দিল, যার মধ্যে এখান থেকে একটা রইল। তুমি যদি এগুলো না পড়ো তাহলে তুমি চিনতে পারবে না যে কোনটা জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থের নাম, তাই তো? এবারে দেখো, যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তাহলে এখান থেকে যদি আমি একটা কোয়েশ্চেন এইভাবে সেট করতে চাই যে
জয় গোস্বামীর লেখা একটি উল্লেখযোগ্য কাব্য উপন্যাসের নাম কি? জয় গোস্বামীর লেখা একটি উল্লেখযোগ্য কাব্য উপন্যাসের নাম কি? সেক্ষেত্রে তোমার আনসার আসবে যারা বৃষ্টিতে ভিজেছিল। কাব্য উপন্যাস আর কিছুই নয়, কাব্যের ভঙ্গিতে, কাব্যের আঙ্গিকে লেখা উপন্যাস। এছাড়াও তিনি উপন্যাস বলতে যা বোঝায় সেগুলো অনেকগুলো লিখেছিলেন, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য দেওয়া রয়েছে। বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, এটা একটা দিয়েছে, আর একটা হলো সুরঙ্গ ও প্রতিরক্ষা, এটা 2 নম্বর। ধর এখান থেকে আমি যদি একটা কোয়েশ্চেন বলি যে জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো, তখন তুমি হয়তো উত্তর দিলে সেই সব শেয়ালেরা, বা তুমি উত্তর দিলে সুরঙ্গ ও প্রতিরক্ষা, যে কোনো একটা। কেমন? নেক্সট এবার যেটা বলা হচ্ছে, বাংলা কবিতার আলোচনায় তাঁর লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান, যা 3টে পাঠ রয়েছে ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন। তাহলে এই বইগুলো কিসের? এই বইগুলো হচ্ছে বাংলা কবিতা নিয়ে আলোচনামূলক যে বই। এবারে তার যে সাহিত্য কীর্তি, তিনি যে এত সুন্দর সুন্দর কবিতার বই লিখেছেন, কাব্য উপন্যাস লিখেছেন, এই যে তার এত প্রবন্ধ গ্রন্থ রয়েছে যেগুলোতে বেসিক্যালি কবিতা নিয়ে আলোচনা হয়েছে, এই সমস্ত সাহিত্য কীর্তির জন্য কি কি পুরস্কার পাচ্ছেন? আনন্দ পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার সহ আরও অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। ফলে পুরস্কারগুলোর নামও কিন্তু আমাদের জানতে হবে যে সাহিত্য কীর্তির জন্য জয় গোস্বামী কি কি পুরস্কার পেয়েছেন। সাহিত্য কীর্তির জন্য জয় গোস্বামী আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ আরও নানা রকম সম্মানে ভূষিত হয়েছেন। তাহলে বেসিক ইনফো পেয়ে গেলাম, তিনি একজন কবি, বাংলার খ্যাতনামা কবি, অনেক উল্লেখযোগ্য কবিতার বই তার রয়েছে, উপন্যাসও রয়েছে, কাব্য উপন্যাসও রয়েছে, অনেক পুরস্কারও পেয়েছেন ইত্যাদি। আধুনিক যুগের, অর্থাৎ একদম উত্তর আধুনিক যে সময়টাতে আমরা রয়েছি, সেই উত্তর আধুনিক যুগের অন্যতম একজন বিশিষ্ট কবি হচ্ছেন কবি জয় গোস্বামী। তাঁরই লেখা অস্ত্রের বিরুদ্ধে গান আমাদের ক্লাস 10-এর পাঠ্যক্রমের মধ্যে রয়েছে। বানানটা একটু দেখে নিও, জয় গোস্বামী বানানটা ভুল হয় ভীষণ, আমি যেটা প্রথমেই বললাম, বানান ভুল কিন্তু আমাদের এড়াতেই হবে, তা নয়তো আমরা ফুল মার্কস তুলতে পাবো না, আর ফুল মার্কস তোলাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবার কবিতাটা যাবার আগে একবার পুরোটা পড়ে নিই আমি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। কবিতাটা বোঝবার আগে কয়েকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, যার মধ্যে নাম্বার 1 ইনফরমেশন হচ্ছে মূল গ্রন্থ, অর্থাৎ এই কবিতাটা কোন মূল গ্রন্থের অন্তর্গত। মূল গ্রন্থের নাম হচ্ছে পাতার পোশাক। পাতার পোশাক বলে তার যে কাব্যগ্রন্থটি আছে তার অন্তর্গত হচ্ছে এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। পাতার পোশাক বই হিসেবে বেরিয়েছিল 1997 সালে, এটা 1 নম্বর। আর দ্বিতীয় কথা, স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা।
অস্ত্রের বিরুদ্ধে গান যুদ্ধ বিরোধী কবিতা। কারণ কবি, সাহিত্যিক তথা যে কোনো শিল্পী তারা সকলেই যেহেতু সামাজিক মানুষ, কেউই কিন্তু যুদ্ধ চান না। কারণ যুদ্ধ তোমার আমার কারোর ভালোর জন্যই নয়। এবার এই কবিতায় যেটা করছেন কবি, তিনি কি করছেন? তিনি অস্ত্রের বিরুদ্ধে সংগ্রামের জন্য গানের ক্ষমতার কথা বলছেন। দেখো নামটা, অস্ত্রের বিরুদ্ধে গান। আমরা বা তোমরাও এখন অনেকটাই বড় হয়েছো, খবরের কাগজ পড়ছো, নিউজ দেখছো, দেখছো তোমরা যে বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে। সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, ভিয়েতনামে যুদ্ধ হচ্ছে, গাজায় যুদ্ধ হচ্ছে, বা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, ভারত বাংলাদেশ যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে কিন্তু সাধারণ মানুষের কখনো ভালো হয় না। যারা যুদ্ধবাজ, যারা অস্ত্রের ক্ষমতায় বিশ্বাসী, তাদের সেই অস্ত্র নির্ভরতা, তাদের ক্ষমতার প্রতি লোভ আর ধ্বংসাত্মক যে মনোভাব, তারই প্রকাশ। অর্থাৎ কে কত আমরা ক্ষমতা দখল করতে পারবো, কে কত অন্যের জায়গা দখল করতে পারবো, সেটার জন্যই আমরা অস্ত্রের ওপর ভরসা রাখছি, সেটার জন্যই আমরা যুদ্ধ বাঁধাচ্ছি। যে দেশ অপেক্ষাকৃত দুর্বল, সেই দেশের ওপর অপেক্ষাকৃত বলশালী দেশ দখল করছে এই অস্ত্রের ক্ষমতার সাহায্যেই। আর কবি এই কবিতাটায় কি করেছেন? তিনি অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গানের ক্ষমতার কথা বলছেন। কারণ গান এখানে শুধু আর গান হয়ে থাকছে না, গান তথা যে কোনো শিল্প মাধ্যম মানুষের শুভবোধ এবং চেতনার প্রকাশ হয়ে দাঁড়াচ্ছে, যার হাত ধরেই মানুষ নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারে। যুদ্ধ কি করে? যুদ্ধ তো ধ্বংস করে সব কিছু, আর সৃষ্টি করেন শিল্পীরা, যাদের মধ্যে গায়কও যেমন রয়েছেন, চিত্রকরও তেমন রয়েছেন, সাহিত্যিকও রয়েছেন। তাহলে কবি এখানে গানের কথা বলছেন, নিশ্চয়ই অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গান প্রতিরোধের অস্ত্র। কিন্তু শুধু গান গান হিসেবে এখানে থাকছে না, গান মানুষের শুভবোধ এবং চেতনার প্রতীক হয়ে আসছে। কবি কি দিয়ে শুরু করছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অর্থাৎ কবি যেটা বলতে চাইছেন, প্রথমেই তিনি কাউকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তোমার অস্ত্র ফেলো, তুমি তোমার অস্ত্র পায়ে রাখো। কার পায়ে রাখবো সেটা একদম কবিতার শেষে আমরা জানতে পারবো। তাহলে যারা অস্ত্রধারী, যারা অস্ত্রের সাহায্যে সমস্ত পৃথিবীটাকে নিজেদের দখলে রাখতে চায়, তাদেরকেই কবি বলছেন যে তুমি তোমার অস্ত্র ফেলে দাও, তুমি তোমার অস্ত্র পায়ে রাখো। কবি বলছেন গান শুধু আনন্দ দানকারী কোনো শিল্প মাধ্যম নয়। সংগ্রামের ক্ষেত্রে যদি আমাকে অস্ত্রের বিরুদ্ধেই সংগ্রামে নামতে হয়, তাহলে সেক্ষেত্রে গানটাই হয়ে উঠতে পারে আমার কাছে বর্ম সদৃশ। সেই জন্যেই কবি আজকে গানের বর্ম পড়েছেন। অর্থাৎ যে কোনো অস্ত্রের বিরুদ্ধে সংগ্রামের জন্য, প্রতিরোধের জন্য গানটাই তার কাছে অস্ত্র। কারণ অস্ত্রের আতঙ্ক যেখানে, পেশি শক্তির আস্ফালন যেখানে, সেখানে প্রতিরোধের বর্ম হয়ে উঠতে পারে এই গান, অর্থাৎ কিনা মানুষের শুভবোধ এবং চেতনা। এবং সেই জন্যেই কবিও আজকে এই গানের বর্ম পরেই কিন্তু বন্দুকের বিরুদ্ধে লড়াইয়ে রত হয়েছেন, বুলেটকে প্রতিহত করেছেন। এবং সেই সংগ্রামে তিনি কিন্তু একা নন। দেখো একটা লাইন রয়েছে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। তাহলে কবির একার পক্ষে হাজার হাত পা হওয়া সম্ভব নয়। তাহলে অস্ত্রের বিরুদ্ধে কবির যে লড়াই, সেখানে কবি কিন্তু একা নন, তার পাশে আরও হাজার হাজার মানুষ আছেন, তার সঙ্গে রয়েছেন তারা যারা পেশি শক্তির আস্ফালন চান না, যারা শুভবোধ এবং চেতনা সম্পন্ন মানুষ।
তাদেরকে সঙ্গে নিয়ে কবি গানকে বর্ম হিসেবে ব্যবহার করছেন, প্রতিরোধের অস্ত্র হিসেবে গানকে সামনে রাখছেন, এবং সেই গানকে সামনে রেখেই তিনি বুলেটকে প্রতিহত করছেন, এবং সেই গানকে সঙ্গে নিয়েই অস্ত্রের বিরুদ্ধে তারা সংগ্রামে নেমেছেন। হাজার হাতে পায়ে তারা এগিয়ে আসছেন। যদি ওপাশ থেকে অস্ত্রধারীরা এগিয়ে আসে, এপাশ থেকে তাহলে এমন কিছু মানুষ এগিয়ে আসছেন যাদের হাতে গানের অস্ত্র রয়েছে, অর্থাৎ যারা শুভবোধ, শুভ চেতনায় বিশ্বাসী, যারা মনে করেন যে মানুষের এই শুভবোধ এবং চেতনা দিয়েই পৃথিবী জয় করে নেওয়া যায়। কারণ একটা কথা তো মানবে যে গান বোঝবার ক্ষেত্রে ভাষাটা কিন্তু কোনো দিন কোনো বাধা হয়ে উঠতে পারে না। তুমি হয়তো একটা গানের ভাষা বুঝতে পারছো না, কিন্তু সেই গানের যে সুর, সেই গানের তাল, ছন্দ, সেটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তুমি অন্তত গুনগুন গুনগুন করবে সেই সুরটাকে, ভালোবাসতে শুরু করবে সেই গানটাকে, ভাষাটা না বুঝলেও। ফলে গান সেই জন্য এমনই শক্তিশালী, যেটা কিছুদিন আগেই কোন ঘটনা প্রসঙ্গে সেটা আমি উল্লেখ করব না, কারণ এখানে আমরা কোনো রাজনীতি নিয়ে আলোচনা করছি না, কিন্তু রূপঙ্কর বাগচি কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এখনো মনে করি যে গানই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবী জয় করা যায়। এক্স্যাক্টলি সেই কথাটাই জয় গোস্বামী এখানে বলছেন। ফলে তিনি অস্ত্রধারীদের বলছেন, যারা পেশি শক্তির আস্ফালন দিয়ে সমস্ত পৃথিবীকে জয় করতে নেমেছে আজকে, যারা একের সঙ্গে অপরে যুদ্ধে মেতেছে, যুদ্ধ খেলায় সাধারণ মানুষের প্রাণ ছিনিয়ে নিচ্ছে, সেই অস্ত্রধারীদের তিনি বলছেন অস্ত্র ফেলে দাও, অস্ত্র পায়ে রাখো, কারণ আমরা এখন হাজার হাতে পায়ে তোমাদের দিকে এগিয়ে আসছি। হাত নাড়িয়ে, যেরকম আমরা হাত নাড়িয়ে মশা মাছি তারাই তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেরকম আজকে আমি গানের বর্ম পরে নিয়েছি গায়ে, তোমার অস্ত্র আমার কিচ্ছু করতে পারবে না। সেই গানের বর্ম পরেই আমি হাত নাড়িয়ে এপাশ ওপাশ করে বুলেট তাড়াচ্ছি, সমস্ত পেশিশক্তি, সমস্ত বুলেটকে আমি প্রতিরোধ করছি গানের অস্ত্র দিয়ে। কেমন? তাহলে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কাদের কি করতে বলা হয়েছে? কাদের কি করতে বলা হয়েছে? অস্ত্রধারী যুদ্ধবাজদের বলা হয়েছে অস্ত্র ফেলে দিতে, অস্ত্র পায়ে রাখতে, গানের পায়ে রাখতে। এবার কবি বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। তাহলে এখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব, কবি কিভাবে বুলেট তাড়ান? কবি কিভাবে বুলেট তাড়ান? তোমার আনসার কি হবে? কবি গানের বর্ম পরে হাত নাড়িয়ে বুলেট তাড়ান, অর্থাৎ বুলেটকে প্রতিহত করেন, সমস্ত পেশি শক্তির আস্ফালনকে দূরে সরাতে পারেন। এবার তাহলে সেকেন্ড স্ট্যান্জায় এসো। ফার্স্ট স্ট্যান্জা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। সেকেন্ড স্ট্যান্জায় কি আসছে? সেকেন্ড স্ট্যান্জায় যেটা আসছে, কবি বলছেন যে গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অর্থাৎ কবি বলছেন যে আমি গান বেশি জানি না, গান আমি একটা দুটোই জানি, কিন্তু সেই খড়কুটোকে আঁকড়ে আমি ধরতে চাই। অর্থাৎ দেখবে যেরকম ডুবন্ত মানুষ, যে মানুষটা সাঁতার জানে না, সে সামনে যদি একটা খড়কুটো পায়, ধরো ভেসে যাওয়া একটা কাঠের টুকরো, যেটা হয়তো খুব জোর নেই, সেটাকেই সে আঁকড়ে ধরতে চায় অন্তত আরও কিছুক্ষণ ভেসে থাকবার জন্য। কবি জানেন যে তার সংগ্রহে গান বেশি নেই,
একটা দুটো, কিন্তু সেই একটা দুটো গান যেটা খড়কুটো সামিল সারা পৃথিবী ব্যাপী যে যুদ্ধ, যে অস্ত্রের আতঙ্ক, যে সন্ত্রাসের ভয় ছড়িয়ে রয়েছে, তার বিরুদ্ধে তার এই গান খুব সামান্য একটা অস্ত্র, কিন্তু সেই খড়কুটোকে আঁকড়ে ধরেই তিনি অস্ত্রের আতঙ্ককে দূর করতে চেয়েছেন। রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ এই গান তথা শুভবোধ এবং চেতনা দিয়ে তিনি অস্ত্রের আতঙ্ককে দূর করতে চেয়েছেন। এবার কি বলছেন? মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল এখানে কিসের প্রতীক? শকুন বা চিল এখানে হচ্ছে হিংসা বলো, অস্ত্রের আতঙ্ক বলো, অরাজকতা বলো, তার মতো নেতিবাচক শক্তির প্রতীক। তেমন তাহলে শকুন বা চিল এই যে যাবতীয় হিংস্রতা, এই যে যাবতীয় যে সামাজিক নৈরাজ্য বলো বা ধ্বংসাত্মক যে বিষয় বলো, সমস্ত কিছু নেতিবাচকতার প্রতীক হয়ে আসছে শকুন বা চিল। কবি বলছেন আমাদের মাথার ওপর এখন শুধু শকুন বা চিলের ওড়াউড়ি, চারদিকে শুধু হিংস্রতা, চারদিকে শুধু অস্ত্রের আতঙ্ক, এই সমস্ত কিছু আমাদের ঘিরে রেখেছে। তার বিপরীতে কবির কাছে শুধু একটা কোকিলই আছে। তাহলে এই যে একটা কোকিল, এখানে এই একটা কোকিল কিসের প্রতীক হয়ে আসছে? মানুষের শুভ বোধ এবং তার সৃজনশীল সত্তার প্রতীক হয়ে আসছে। যে কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। কারণ যেটা বলা হয় সেটা হচ্ছে যে গানের কোনো একটা নির্দিষ্ট বিষয় থাকে না, গান কোনো একভাবে গাওয়া হয় না। ফলে গানের এই যে বিষয় বৈচিত্র্য, গানের এই যে আঙ্গিকের বৈচিত্র্য, সেই জন্যই বলা হচ্ছে যে আমার শুধু একটা কোকিলই আছে বটে, কিন্তু সেই একটা কোকিলই হাজারটা উপায়ে গান বাঁধবে। তাহলে এখানেই তো আমার হাজার হাজার গান তৈরি হয়ে গেল। তাহলে প্রথমে আমার কাছে একটা দুটো গানই ছিল, কিন্তু সেই খড়কুটোকে আঁকড়ে ধরেই আমি অস্ত্রের আতঙ্ককে অতিক্রম করে যেতে চাইছি। আমার যে শুভবোধ, আমাদের যে শুভবোধ এবং চেতনা, সেইটাকে অবলম্বন করে আমরা সমস্ত রকম অস্ত্রের আতঙ্ককে অতিক্রম করতে চাইছি। আমরা পেশি শক্তির আস্ফালনকে রুখতে চাইছি। গানের গায়েই আমরা রক্ত মুছছি আজকে, সমস্ত হিংস্রতাকে, সমস্ত অরাজকতাকে শুভবোধ এবং চেতনা দিয়ে আমরা দূর করতে চাইছি। আমরা জানি সময়টা এখন ভালো নয়, আমাদের মাথার ওপরে শুধু শকুন বা চিল উঠছে, অর্থাৎ হিংস্রতা, ধ্বংসাত্মক মনোভাব মানুষের, অস্ত্র, পেশি শক্তির আস্ফালন, এই আমরা দেখছি চারদিক জুড়ে। কিন্তু তার বিপরীতে আমার ভরসা হচ্ছে যে আমার এই যে একটা কোকিল রয়েছে না, সেই একটা কোকিল আমার শিল্পী সত্তার প্রতীক, আমার শুভবোধের প্রতীক, যে নানা উপায়, হাজার হাজার উপায় গান বাঁধতে পারবে। তাহলেই সেই হাজার হাজার গান এই সমস্ত অস্ত্রকে জয় করতে সক্ষম হবে। কেমন? তাহলে এখান থেকে আমরা আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কবি এখানে কি বোঝাতে চাইছেন? সে খড়কুটো বলতে কবি কি বোঝাতে চাইছেন? কবি জয় গোস্বামী যে সামান্য একটা দুটো গান জানেন, সেটাকেই তিনি খড়কুটো বলে এখানে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। রক্ত মুছি শুধু গানের গায়ে, এইটাকে যদি আমরা নিই তাহলে এ কথার অর্থ কি? একদম ছোট্ট করে আমি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম যে এ কথার অর্থ কি? রক্ত মুছি শুধু গানের গায়ে।
তাহলে এই যে গান, যা মানুষের শুভবোধ এবং চেতনার প্রতীক, সেটা দিয়েই তিনি অস্ত্র শক্তি, পেশি শক্তির আস্ফালনকে রুখতে চেয়েছেন, প্রতিহত করতে চেয়েছেন, থামাতে চেয়েছেন তাকে। সেটাই বলা হচ্ছে রক্তমুছি গানের গায়ে। আমার শুধু একটা কোকিল, এখান থেকে যে ছোট্ট কোয়েশ্চেনটা দেওয়া হয় যে কবির কাছে কটা কোকিল আছে। কবির কাছে কটা কোকিল আছে? এবং তা কি করবে? এই যদি তোমার কোয়েশ্চেন হয়, আনসার কি হবে? কবির কাছে মাত্র একটা কোকিলই আছে, কিন্তু সেই একটা কোকিল সহস্র উপায় গান বাঁধবে, যা দিয়ে পেশি শক্তির আস্ফালনকে রোখা যাবে। কেমন? এবারে এই লাইনটা, মাথায় কত শকুন বা চিল, এই জায়গাটা ধরে যেটা কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে শকুন, চিল কিসের প্রতীক? শকুন, চিল এরা কিসের প্রতীক? যেটা আমি এক্ষুনি বললাম যে চিল, শকুন এরা এই কবিতায় হিংসা এবং অরাজকতা, পেশি শক্তির আস্ফালন, ধ্বংসাত্মক যে বিনষ্টি, তার প্রতীক হয়ে আসছে শকুন বা চিল। হয়ে গেল তাহলে, জায়গাটা ভালো করে বুঝিয়ে দিলাম। এবার কবি আবার সেই অস্ত্রধারীদের, সেই যুদ্ধবাজ শক্তিদের বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। তাহলে কবি আবার এখানে বলছেন যে অস্ত্র রেখে দাও, অস্ত্র ফেলে দাও পায়ে, এবং তোমার গায়ে যে যুদ্ধের বর্ম পরা রয়েছে, সেই যুদ্ধের বর্ম খুলে আদুর গায়ে একবার দাঁড়াও। তখন তুমি দেখতে পাবে যে গান তোমার সামনে দাঁড়িয়ে আছে মাথায় ময়ূর পালক গোঁজা ঋষি বালকের মতো। অর্থাৎ একদিকে যেরকম অস্ত্র হিংস্রতার প্রতীক, ধ্বংসের প্রতীক, তার বিপরীতে মানুষের স্নিগ্ধ আবেগ, তার সতেজতা, তার স্বতঃস্ফূর্ততা এবং আন্তরিকতার প্রতীক হচ্ছে গান। সেই জন্যে তুমি যদি কোনো গ্রামীণ বালককে কল্পনা করে নাও, যার খালি গা, যার মাথায় ময়ূর পালক গোঁজা, যে হয়তো এক আশ্রম বালক, ঋষি বালক, যে সেই ঋষি বালকের মধ্যে যে সততা, পবিত্রতা, স্নিগ্ধতা তুমি পাবে, সেই একই রকম সততা, স্নিগ্ধতা, পবিত্রতা তুমি পাবে গানের মধ্যে। সেই জন্যেই কবি অস্ত্রধারীদের বলছেন, অস্ত্র রেখে দাও, অস্ত্র ফেলে দাও, অস্ত্র দিয়ে কোনোদিন কিছু জয় করা যায় না। তোমার গায়ে যে যুদ্ধের বর্ম আছে, সেই যুদ্ধের বর্ম আজকে খুলে ফেলো, খুলে ফেলে আদুর গায়ে, অর্থাৎ সাধারণভাবে আমাদের সামনে এসে দাঁড়াও। তাহলেই দেখবে তোমার সামনে যে গান দাঁড়িয়ে রয়েছে যেন এক পবিত্র ঋষি বালকের মতো, যার মাথায় ময়ূর পালক গোঁজা। গান সেই রকমই স্বতঃস্ফূর্ত, আন্তরিক, সহজ, সরল, যা সবার হৃদয় জয় করতে পারে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অর্থাৎ গান, তার মধ্যে যেমন বিষয়ের বৈচিত্র্য আছে, তার মধ্যে যেমন প্রসারতা রয়েছে, তেমনি গানের মধ্যেই রয়েছে মাটির ছোঁয়া। গান মানুষের মনকে এক আশ্চর্য বিস্তৃতি ঘটায়, তুচ্ছ তুচ্ছ জাগতিক বিষয় থেকে মনকে উত্তীর্ণ করে এক অপার্থিব জগতে। ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা যুদ্ধ বাঁধাচ্ছি তো, ওই দেশের এইটা আছে আমার নেই, কাজেই ওই দেশটা দখল করতে হবে।
ওর এতখানি জমি আছে, আমার নেই, কাজে ওই জমিটা আমাকে দখল করতে হবে। একবার তুমি যদি এই বিষয়গুলো থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাকে গানটাকে অবলম্বন করতে হবে। কারণ গান তোমার মনের প্রসারতা ঘটাবে, ছোট্ট ছোট্ট জাগতিক বিষয়গুলো থেকে তোমার মনকে এমন একটা জগতে নিয়ে যাবে যেখানে এই মেটেরিয়ালিস্টিক যে বিষয়গুলো, পার্থিব বিষয়গুলোর তার কোনো ভ্যালুই আর থাকবে না। এবং গানের মধ্যেই রয়েছে মাটির ছোঁয়া। গান তার বিষয়ের বৈচিত্র্য দিয়ে তোমাকে কোথায় কোথায় না নিয়ে যেতে পারে। মাঝি মাল্লাদের যে গান, ধরো ভাটিয়ালি গান বা ভাওয়াইয়ার সুরে সুরে তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে নদীতে। যে লোকগান, ফোক সং, সেটা তোমাকে একদম মাটির কাছাকাছি, ধরো একদম রিমোট পার্ট, কোনো গ্রামের একদম ভেতরকার জায়গার সঙ্গে তোমাকে পরিচিত করাতে পারে। ফলে অস্ত্রের সেই শক্তি, অস্ত্রের সেই ক্ষমতা কোথায়? অস্ত্রের ক্ষমতা তো সীমিত। দুটো যুদ্ধ হলো, দুটো দেশ জয় হলো, ব্যাস, আর কিছু করতে পারবে কি? তার বিপরীতে গান তোমার হৃদয়টাকেই প্রসারিত করবে, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে। কত নদী, কত দেশ, গ্রাম, সবার সুরে তুমি সুর মেলাতে পারবে। সকলে মিলে আমরা এক জাতি, এক প্রাণ হয়ে বাঁচতে পারবো যদি আমরা গানের শক্তির ওপর ভরসা রাখি। অর্থাৎ মানুষের শুভ বোধ এবং চেতনার ওপর যদি আমরা ভরসা রাখি, তাহলে কিন্তু আমাদের আর কোনো দিন পরস্পরের সঙ্গে যুদ্ধ বাঁধাতে হবে না। আমরা তখন দিব্যি সবার সঙ্গে হেসে খেলে মিলে মিশে একসঙ্গে এক পৃথিবীর অধিবাসী হয়ে থাকতে পারবো। আর সেই জন্যেই কবি লাস্ট লাইনে স্পষ্ট করছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। বলে দেখো ডট ডট দিচ্ছেন, দাঁড়িয়ে দিচ্ছেন না, কারণ এখানেই হয়তো শেষ নয় বিষয়টার। কারণ পেশি শক্তির বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে গানকে যখন আমরা প্রতিরোধের বর্ম করছি, সেই গানকে জয়ী হতে সময় দিতে হবে, এটা একদিনের ব্যাপার নয়। সেজন্য কবিতাটার শেষে দাঁড়িয়ে পড়ছে না। তাহলে একদম শেষ কোয়েশ্চেনটা আমি আগে নিয়ে নেব, যে কবি অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? কবি অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? তোমার আনসার কি হবে? কবি জয় গোস্বামী অস্ত্রকে রাখতে বলেছেন গানের দুটি পায়ে। ব্যাস এটুকুই। এবারে দেখো গানকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? এই জায়গাটা থেকে যদি আমরা কোয়েশ্চেনটা নিই, গানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ও কেন? কবি জয় গোস্বামী গানকে তুলনা করেছেন মাথায় ময়ূর পালক গোঁজা এক ঋষি বালকের মতো। কারণ গান তেমনই সহজ সরল, স্নিগ্ধ আর স্বতঃস্ফূর্ত, যার মধ্যে দিয়ে মানুষের অন্তরের সমস্ত ভাব আবেগ আপনা আপনি ফুটে বেড়ায়। তোমায় নিয়ে বেড়াবে গান, এই জায়গাটা তুলে আমরা কোয়েশ্চেন নিতে পারি, গান কোথায় নিয়ে বেড়াবে? গান কোথায় নিয়ে বেড়াবে? বিচিত্র সুরে বাঁধা যে গান, বিচিত্র বিষয়ের সমন্বয়ে সৃষ্ট যে গান, তা আমাদের নদীতে এবং দেশ গায়ে নিয়ে বেড়াবে। হয়ে গেল, তাহলে কবিতাটা এখানেই শেষ।
পুরো কবিতাটা আমি বুঝিয়ে দিলাম, ছোট্ট একটা কবিতা যার মধ্যে দিয়ে একটাই মূল বিষয় ধরা দিচ্ছে, সেটা হলো এটা একটা যুদ্ধবিরোধী কবিতা। পৃথিবী জুড়ে যে যুদ্ধের আতঙ্ক, যে সন্ত্রাস, যে হিংসা ছড়িয়ে রয়েছে, তার বিরুদ্ধে কবির মতো কয়েকজন যারা শুভবোধ এবং চেতনা সম্পন্ন, তারা তাদের গান তথা তাদের শিল্পকে সেই সমস্ত অস্ত্রের আতঙ্কের বিরুদ্ধে প্রতিরোধের অস্ত্র হিসেবে দাঁড় করাচ্ছেন। যতদিন মানুষের এই শুভবোধ এবং চেতনা আছে, ততদিন কিন্তু পেশি শক্তির জয় হতে পারে না। তার জন্য নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু সেই সময়টা আমাদের দিতে হবে, কারণ ভালো কিছুর জন্য সবসময় সময় দেওয়াই যায়। ঠিক আছে, কবিতাটা পড়ানো হয়ে গেল। যাবতীয় ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন যা কিছু এখান থেকে আসতে পারে সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটার ওপরে আলাদা করে কোয়েশ্চেন আনসারের ভিডিও ডেফিনেটলি আমি দিয়ে দেব, তবে তা কয়েকটা দিনের পরে। তার মধ্যে তোমরা এই কবিতাটা ভালো করে পড়ে শুনে নাও, কোয়েশ্চেনের আনসারগুলো যা দিলাম সেগুলো ভালো করে দেখে নাও। যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু, কেমন? আর ডেসক্রিপশনে একটু যেও, সেখানে আমার অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, আই বাটনে ক্লিক করলেও তোমরা সেগুলো পেয়ে যাবে। আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।